Assalamu alaikum wa rahmatullah. Hello everyone, welcome to your first class. I hope you are doing well, and Alhamdulillah, I am also doing great by the grace of Almighty Allah. In this competitive world, there is no alternative to learning English. প্রতিযোগিতামূলক এই বিশ্বে ইংরেজি ভাষা শেখার কোনো বিকল্প নেই, তাই তো এখন সবাই ইংরেজি ভাষা শিখতে চায়। সো আমি আছি এখানে আপনার সাথে, and I will be with you until you achieve your success, ইনশাআল্লাহ। ঘরে বসে শুরু করুন আপনার ইংলিশ স্পিকিং কোর্সের জার্নি, ইংরেজি ভাষা শেখার জার্নি বাই লেজি আইএলটিএস। This course is free of cost and there will be 70 lessons step by step complete course. এই একটি মাত্র কোর্স যা আপনাকে কনফিডেন্ট স্পিকার বানাবে ইনশাআল্লাহ। যদিও মাত্র 17টা লেসন, বাট বিশ্বাস করেন বা না করেন, আজকের এই প্রথম লেসনটা এই ভিডিওটার মাধ্যমে আপনার গত 10, 12, 14 বছর একাডেমিক লাইফে যে গ্যাপটা ফুলফিল হয় নাই, শুধুমাত্র এই একটা লেসন, প্রথম লেসনে সেটা পূরণ হবে ইনশাআল্লাহ। আমাকে বিশ্বাস করেন, আল্লাহ তাআলার উপর ভরসা রাখেন, আমার সাথে এই জার্নিটা শুরু করেন। যেদিন আপনি 17টা লেসন কমপ্লিট করে আপনার এই ফুল জার্নির ধরেন আমাকে একটা টেস্ট দিলেন এবং ওই টেস্টের মধ্যে 90 মার্কস পাইলেন, 100 থেকে 90। যদি এই 90 মার্কস পাওয়ার গ্যারান্টি আমাকে দিতে পারেন, আমি আপনাকে 100% ইংলিশ কনফিডেন্ট স্পিকার বানানোর গ্যারান্টি আমি আপনাকে দেব। ওকে, সো কনফিডেন্ট নিয়ে সাথে থাকেন, প্র্যাকটিস করেন, যেভাবে বলি এইভাবে রোডম্যাপটা ফলো করেন, ইনশাআল্লাহ ওয়ান ডে ইউ উইল বি এবল টু স্পিক ইন ইংলিশ ইনশাআল্লাহ। প্রথমেই বলে রাখি, এই আজকের এই ভিডিও যেহেতু প্রথম ভিডিও, প্রথম ক্লাস, সো এখানে আমি বেশ কিছু জিনিস এক্সট্রা বলতে হবে। সো আমি 5 থেকে 10 মিনিট সময় এক্সট্রা নিব এবং এই টাইমটাকে ভ্যালুলেস মনে করে অবশ্যই স্কিপ করবেন না, মনোযোগ দিয়ে শুনবেন। প্রথমে দেখে নিই এই কোর্সটি কাদের জন্য। এই কোর্স তাদের জন্য যারা একদম বিগিনার, মানে ইংরেজি ভাষার সাথে সম্পর্ক আছে, একাডেমিক ভাবে সে অনেক বছর ধরে লেখাপড়া করতেছে, তার মানে ইংরেজি ভাষার সাথে সম্পর্ক আছে, বা সে এখনো ফিল করে যে আমি কিছু পারি না, তাদের জন্য বিশেষ করে। তারপর যারা বুঝতে পারেন কিন্তু বলতে পারেন না, বা যারা ডেইলি লাইফে ইংলিশ ব্যবহার করতে চান, লাইক যারা জব হোল্ডার আছেন, নিজের ওয়ার্ক প্লেসে, অফিসে বা বিভিন্ন জায়গার মধ্যে সে বেশ কিছু জিনিস ডিল করতে হচ্ছে, ইংলিশ ভাষা দরকার হয়, তো তাদের জন্য এটা সাজানো হয়েছে। বা বিশেষ করে যারা ভবিষ্যতে আইএলটিএস এর জার্নি শুরু করতে চান, তাদের জন্য অবশ্যই এই কোর্সটা অনেক গুরুত্বপূর্ণ। এবং এই কোর্সে যা যা থাকছে তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টা হলো, যেটাকে নোট করে রাখেন, মনে রাখবেন, সেটা হচ্ছে প্রত্যেকটা লেসনের পিডিএফ মেটেরিয়ালস নোটস শিটটা আমি কমেন্ট সেকশনে দিয়ে দিব, ওইখান থেকে ডাউনলোড করে নেবেন এবং প্রচুর প্র্যাকটিস করবেন। কোর্স শুরু হচ্ছে মে মাসের 5 তারিখ থেকে। অ্যাকচুয়ালি এটা শুরু হওয়ার কথা ছিল 1 তারিখ শুক্রবার থেকে, কিন্তু ব্যস্ততার কারণে আমার সাথে আমার ল্যাপটপও ছিল না, আমি একটু আমার হোম টাউনের বাইরে ছিলাম, যার কারণে শুরু করা হয়নি। এবং আজকে যদিও সারাদিন মঙ্গলবার ছিল, বাট আমি যে সময়ে ক্লাসটা রেকর্ড করছি এটা হচ্ছে রাতের বেলা, সন্ধ্যার পর। সো এটাকে আমরা ইসলামিক দৃষ্টি দিয়ে বুধবার ধরি আর কি। বুধবার থেকে যে কোনো লার্নিং নলেজ, নতুন কিছু শেখার জার্নি শুরু করা ভালো, তাই বুধবার থেকে আজকে শুরু করলাম। এবং ভিডিও আপলোড হবে সপ্তাহে 3 দিন। আর যেহেতু এটা লাইভ ক্লাস না, তাহলে কি করতে হবে, ইউটিউব চ্যানেল লেজি আইএলটিএসকে সাবস্ক্রাইব করে রাখতে হবে, যেন প্রত্যেকটা লেসন আপলোড করার সাথে সাথে আপনার কাছে পৌঁছে যায়। এখানে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে 01606105545। আপনি যদি চান যে ফুল জার্নিতে আমাকে আপনার সাথে রাখবেন, কিভাবে পড়তেছেন, কিভাবে কি করতেছেন আমাকে শেয়ার করবেন, ফুল জার্নিটার সাথে রাখবেন আপনার, তাহলে অবশ্যই আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ রাখবেন। ইনশাল্লাহ আমি আমার সর্বোচ্চটা দিয়ে ট্রাই করব যেন আপনিও ইংলিশে কথা বলতে পারেন। আমি চাই আপনিও ইংরেজি ভাষা শেখেন। ওকে, এবার আসেন, এখানে কিছু কথা বলবো, একটু মনোযোগ দিয়ে শুনবেন। আসলে আমরা অনেকেই বলি যেভাবে শিখেছি বাংলা সেভাবে শিখবো ইংলিশ,
কিন্তু এই কথার সাথে আমি আসলে একদম যে 100% একমত, বিষয়টা তা না। এখানে একটা বিষয় ক্লিয়ার হতে হবে যে আসলে এই যে স্পিকিং কোর্স এটা আমরা শুরু করছি, এই জার্নিটা শুরু করতেছি, আসলে কি এটা স্পিকিং কোর্স? না, এটা একটা ল্যাঙ্গুয়েজ কোর্স, ভাষা শেখার কোর্স। আপনি যখন এই ভাষাটা শিখবেন তখন কথা বলতে পারবেন, শুনে বুঝবেন, পড়ে বুঝবেন, আর লিখতে পারবেন। সেটা একটা ভাষা শেখার কোর্স। তো ভাষা শেখা হয় যেটাকে আমরা বলি যে যেভাবে শিখেছি বাংলা ওইভাবে শিখবো ইংলিশ, এটাকে আসলে আমরা এইভাবে চাইলেও শিখতে পারি না। এই বিষয়টা আমি আসলে আপনাকে জানি না বোঝাতে পারবো কিনা, তারপর ওইখানে আমি কিছু জিনিস লিখে রাখছি, একটু মনোযোগ দিয়ে শুনেন। আমি মনে করি যে কোনো ভাষা শেখার মূলত দুইটা প্রসেস আছে। একটা হলো ন্যাচারাল শেখা, আর একটা হলো আর্টিফিশিয়াল শেখা। একটু ক্লিয়ার হয় কেমন? ন্যাচারালি শেখা মানে কি? ন্যাচারালি শেখা মানে মানুষ ধীরে ধীরে ভাষার মধ্যে বড় হয়, অর্থাৎ তার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড থাকে, একাডেমিক একটা এনভায়রনমেন্ট থাকে, ফ্রেন্ড সার্কেলে ইংলিশ বলা হয়, ফলে সে বুঝতেই পারে না কখন ভাষাটা শেখা হয়ে যায়। মানে হচ্ছে যেভাবে শিখেছি বাংলা সেভাবে শিখবো ইংলিশ, এটাকে বলে ন্যাচারালি শেখা। কিন্তু আমাদের বেশিরভাগ ক্ষেত্রে এই এনভায়রনমেন্টটা নেই, তাই আমাদের যেতে হয় আর্টিফিশিয়াল লার্নিং প্রসেসে। আশা করি বিষয়টা বুঝছেন। ন্যাচারালি শেখা মানে হচ্ছে যেভাবে শিখেছি বাংলা এইভাবে অন্য একটা ভাষা শেখা। তো যদি আমরা ওইভাবে ইংলিশ ভাষাটা শিখতে চাই তাহলে দেখেন কি হয়, আমরা ছোটবেলা থেকে একটা একটা ওয়ার্ড বলে বলে শিখেছি, অনেক শুনেছি, তারপর ধীরে ধীরে 10 বছর 12 বছর শুনতে শুনতে একটু একটু বলতে বলতে একটা সময় আমরা ভাষাটা শিখেছি। কিন্তু আসলে কি এতটা টাইম নিয়ে আমরা ইংরেজি ভাষা শিখবো? না। তো যেহেতু একটা নির্দিষ্ট সময়ের মধ্যে আমরা ইংলিশ ভাষা শিখতে চাই, দ্যাটস মিন এটা হচ্ছে আর্টিফিশিয়ালি শেখা। জাস্ট আমি একটা নাম দিলাম বোঝানোর জন্য। আচ্ছা, আর্টিফিশিয়ালি শেখা মানে নির্দিষ্ট একটা সময়ের মধ্যে ভাষা শেখা, যেমন কয়েক মাসের মধ্যে ইংরেজিতে কথা বলা শেখা। এখন আমরা ইংলিশ স্পিকিং কোর্স শুরু করছি এবং শুরুতেই এটা পরিষ্কার করে বলতে চাই যে এই প্রত্যেক কিছু জিনিস আমাদেরকে ইচ্ছা করেই করতে হবে। যেমন ভোকাবুলারিতে আলাদা সময় দিতে হবে, কিছু স্ট্রাকচার মুখস্থ করতে হবে, স্পিকিং প্র্যাকটিসের জন্য নির্দিষ্ট সময় রাখতে হবে, আর কিছু চার্ট ও প্যাটার্ন বারবার প্র্যাকটিস করতে হবে, যেগুলো ন্যাচারালি শেখার ক্ষেত্রে দরকার হয় না, কিন্তু আর্টিফিশিয়ালি শেখার ক্ষেত্রে এগুলো তোমার শর্টকাট। আশা করি বিষয়টা আমি ক্লিয়ার করতে পারছি। অর্থাৎ যেহেতু আমরা নির্দিষ্ট একটা সময়ের মধ্যে, অল্প কয়েকদিনের মধ্যে, 1 মাসের মধ্যে, 2 মাসের মধ্যে একটা ভাষা শিখতে চাই, দ্যাটস মিন এখানে আপনাকে এমন কিছু করতে হবে যেটা আসলে ন্যাচারালি যে ভাষা শেখা হয় ওইভাবে শেখার সময় দরকার হয় না। সো এখানে কিছু পাগলামি করতেই হবে, কিছু জিনিস মুখস্থ করতে হবে, চিল্লায় চিল্লায় প্র্যাকটিস করতে হবে। যদি এইসব না করেন তাহলে এই 1 মাসের মধ্যে আর 2 মাসের মধ্যে আপনার দ্বারা সম্ভব না। আশা করি বোঝাতে পারছি। তারপরে আসেন লেসন 1-এর শুরু দিয়ে কিছু কথাবার্তা এখানে আছে। ব্রেক দ্য সাইলেন্স, মানে আমরা যে চুপ করে থাকি, বলতে চাই না, এটাকে ভাঙতে হবে, সাইলেন্সকে ভাঙতে হবে, না হয় হবে না। মনে রাখবেন, ইংরেজি বলতে না পারা কোনো সমস্যা না, কিন্তু ইংরেজি বলতে ভয় পাওয়া এটাই হলো আসল বাধা। এই বইয়ের প্রথম কাজ হলো, বা এই কোর্সের প্রথম কাজ হলো তোমাকে ফ্লুয়েন্ট বানানো না, এই বইয়ের প্রথম কাজ হলো তোমার মুখ খুলে দেওয়া। ভুল হবে, এটা স্বাভাবিক, ভুল ছাড়া কোনো মানুষ কখনো কথা শিখেনি। শিশুরা ভাষা শিখে ভুল করে, তুমিও সেভাবেই শিখবে। এই লেসনে তুমি যা বলবে তা সুন্দর হতেই হবে এমন কোনো নিয়ম নেই, শুধু বললেই যথেষ্ট। আজ যদি তুমি ধীরে বলো, থেমে থেমে বলো, উচ্চারণ সঠিক নাও হয়, তবুও তুমি সঠিক পথে আছো। ইংরেজি কোনো পরীক্ষার বিষয় না, ইংরেজি হলো একটা ব্যবহার করা ভাষা মাত্র, আর ব্যবহার শুরু হয় মুখ খুলে। এই কোর্সে আমরা গ্রামার নিয়ে কোনো তর্ক করব না, আমরা পারফেক্ট সেন্টেন্স খুঁজব না, এবং আমরা ফাইনালি কথা বলা শুরু করতে চাই। ওকে, আজ থেকে একটা নিয়ম মনে রাখবে, ভুল করলেও থামবে না, থামার চেয়ে ভুল করা ভালো। এই লেসনের প্রতিটা অনুশীলন জোরে জোরে করবে, একাকী হলেও জোরে জোরে বলবে, কারণ মুখ নড়ানো ছাড়া ভাষা শেখা যায় না। আজ যদি তুমি শুধু একটি মাত্র ইংরেজি বাক্যও বলো, তাহলেও তুমি আগের চেয়ে এক ধাপ এগিয়ে। এখন প্রস্তুত হও, আজ আমরা আমাদের চুপ থাকা ভাঙব। এর জন্য কি করতে হবে? ডেইলি মাউথ এক্সারসাইজ টিপ, প্রতিদিন 10 মিনিট টাং টুইস্টার
প্র্যাকটিস করো এবং মুখের ব্যায়াম করো। এই প্রতিদিন এই 10টা মিনিট সময় অবশ্যই বরাদ্দ রাখতে হবে, নির্দিষ্ট একটা সময়, সকাল হোক বিকেল হোক। টাং টুইস্টার এবং মুখের কিছু ব্যায়াম করতে হবে, যেটা হচ্ছে মূলত মুখের জড়তা দূর করার জন্য দরকার। শুরুতে ধীরে বলো, তারপরে ধীরে ধীরে দ্রুত করো। মুখ ও জিহ্বা নাড়ানো, উচ্চারণ পরিষ্কার করা এবং কথা বলার কনফিডেন্স বাড়ানো, এটাই মূল উদ্দেশ্য। যতক্ষণ না তুমি মুখ খুলে কথা বলতে পারছো ততক্ষণ এই ব্যায়াম ইম্পর্ট্যান্ট। অর্থাৎ নির্দিষ্ট একটা সময়ে মুখের জড়তা দূর করার জন্য টাং টুইস্টার প্র্যাকটিস করতে হবে, তারপরে মুখের কিছু ব্যায়াম করতে হবে। সো এটা আমি আস্তে আস্তে দেখিয়ে দিব, আমার সাথে থাকেন, ইনশাল্লাহ এগুলো হয়ে যাবে। এবার আসেন, আর দেরি না করে আমাদের মেন পার্টগুলো শুরু করি। আমি তো প্রথমেই বলে নিয়েছি যে আমি কয়েক মিনিট সময় এক্সট্রা নিব, ইনশাল্লাহ নেক্সট টাইম এইরকম সময় আর লাগবে না, আমরা 30 মিনিটের ভিতরে প্রত্যেকটা লেসন কমপ্লিট করে ফেলবো। পার্ট 1 একদম বেসিক থেকে আমরা শুরু করছি, একদম লেটার থেকে। লেটস লার্ন কারেক্ট প্রনাউন্সিয়েশন অফ ইংলিশ লেটার্স। দেয়ার আর 26 লেটার্স ইন ইংলিশ অ্যালফাবেটস। ইংলিশ অ্যালফাবেটের মধ্যে 26টা বর্ণ আছে এবং এই বর্ণগুলোর সঠিক উচ্চারণ শেখা খুবই গুরুত্বপূর্ণ। এখানে আমি একবার বলে দিচ্ছি, আর আপনি যদি আমারটা ভালো না লাগে অবশ্যই ইউটিউবে গিয়ে সার্চ করবেন যে ইংলিশ লেটারগুলোর সঠিক প্রনাউন্সিয়েশন, ওইটার মাধ্যমে কয়েক মিনিট টাইম দিয়ে, অ্যাটলিস্ট 10 মিনিটস টাইম দিয়ে এই প্রত্যেকটা বর্ণের উচ্চারণ ঠিক করে নেবেন। ওকে, এবার আসেন আমার সাথে একটু প্র্যাকটিস করেন। A, B, C, D, E, F, বাতাস বের হবে F, F, G, H, I, J, K, K, L, M, N, O, P, Q, R, S, T, U, V, W, X, Y, Z বা Z। এগুলোর উচ্চারণ আমরা মোটামুটি পারি, কিন্তু আমি যে রেড মার্কস দিয়ে রাখছি এই লেটারগুলো একটু অ্যাটেনশন দিয়ে শিখতে হবে। যেমন প্রথমে আছে এফ, সো এটা কিন্তু এফ বলতে গেলে বাতাস বের হবে এফ, ফ, এফ, এফ। তারপরে হেই, হেই এবং কিউ, দেখেন দুটোটার সাউন্ড কিন্তু সেম, হেই, কিউ। তারপরে ও, ওপেন, ঠিক আছে, ওপেন, ও। তারপরে ভি, বাতাস বের হবে শক্ত হয়ে, ভি। তারপর এটা হচ্ছে আর না, এটা হবে আ। তারপরে টি, এটাও বাতাস বের হবে টি, টি। টাইম, ঠিক আছে, টেনশন। তারপরে ভি, ভ্যালু। ওকে, ভি। প্রনাউন্সিয়েশনগুলো কিন্তু ভালো করে শিখে নেবেন, কেমন? আচ্ছা, সাইলেন্ট লেটার্স ইন ইংলিশ, এখানে কিছু লেটার আছে যেগুলো ইংলিশে সাইলেন্ট থাকে অনেক সময়। তারপর আসেন এগুলার উচ্চারণ এবং একটু প্র্যাকটিস করি, মুখের জড়তাও ভাঙবে কিন্তু এরকম প্র্যাকটিস করলে। এই যে খেই, আমার সাথে সাথে পড়েন, এই যেই খেই, এই যেই খেই, এই যেই খেই, এই যেই খেই, অপি কিউ, অপি কিউ, আছি ডাব্লিউ, আছি ডাব্লিউ, আছি ডাব্লিউ। এখানে কয়েকটা সাউন্ড আছে, 3টা সাউন্ড আছে এখানে, 1, 2, 3। এই 3টা সাউন্ড যদি আপনার ভালো করে আয়ত্তে নিয়ে আসতে পারেন তাহলে ইংলিশ স্পিকিং এর সৌন্দর্য অনেক বেড়ে যাবে। মানে আমরা অনেক সময় বলি না আমার প্রনাউন্সিয়েশন ঠিক নাই বা আমার কথা সুন্দর না, এই 3টা সাউন্ড ঠিক করেন, দেখবেন মোটামুটি আপনার ইংলিশ ভাষার মধ্যে একটা আলাদা সৌন্দর্য চলে আসছে। একটু সময় লাগবে আসতে, প্র্যাকটিস করতে হবে। চলুন আমি একটু দেখিয়ে নিই কীভাবে প্র্যাকটিস করবেন। প্রথমটা ফ, এটা হচ্ছে ফ সাউন্ড, তারপরে ঠ সাউন্ড, তারপরে খ সাউন্ড। আচ্ছা, এই ফ সাউন্ডের মধ্যে শুধু কি আছে? পি আছে।
পি পি ফ সাউন্ডের মধ্যে। এটা একটু প্র্যাকটিস করি। ফ প প ফ ফ প প ফ ফ প প ফ্যান ফ প প ফ ফ প প পেন্সিল। এটা কিন্তু দেখেন, একটা হচ্ছে পেন্সিল আর একটা হচ্ছে পেন্সিল। একটা হচ্ছে পেন যেটা আমরা বলি, কিন্তু এটা পেন না, এটা হবে ফ্যান। তারপরে ফ প প ফ ফ প প পিপল ফ প প ফ ফ প প ফ্যান ফ প প পিপল। এই পিপল এরকম একটা জোর দিয়ে বলতে হবে। তারপরে থ সাউন্ড। থ সাউন্ডের মধ্যে কি আছে? টি। তো থ ঠ ঠ ঠ ঠ ঠ টাইম ঠ ঠ ঠ ঠ ঠ ঠ ঠ টাউন ঠ ঠ ঠ ঠ ঠ ঠ ঠ টাইপ। তারপরে খ সাউন্ড। খ সাউন্ডের মধ্যে আছে সি, কে, কিউ, তিনটা লেটার আছে। খ খ খ খ খ খ খ ক্যামেরা খ খ খ খ খ খ খ কি খ খ খ খ খ খ খ কোয়েশ্চেন। সো আমি যেভাবে দেখিয়েছি এভাবে তিনটা সাউন্ডকে অনেক প্র্যাকটিস করবেন। এভাবে প্র্যাকটিস করা হয়ে গেলে দেন আসবেন এখানে। দেখেন এখানে আমি একটু বোল্ড করে যেগুলো রাখছি এগুলোর সাউন্ড হচ্ছে কি হবে, ওই যেভাবে দেখিয়েছি এভাবে সাউন্ডটা হবে। যেমন টু টুয়ার্স, টোটালি স্যাচুরে, এটাকে কিন্তু একটু মনোযোগ দিয়ে প্র্যাকটিস করবেন যেন ন্যাচারালে চলে আসে আপনার মুখের মধ্যে। টু টুয়ার্স, টোটালি স্যাচুরে, টু টুয়ার্স, টোটালি স্যাচুরে বলার সময় আঙ্গুলটাকে আপনার জিহ্বার একটু 1 ইঞ্চি দূরে রাখেন, দেখেন বাতাস আঙ্গুলের মধ্যে ফিল হচ্ছে কিনা। কেমন? টু টুয়ার্স, টোটালি স্যাচুরে, টু টুয়ার্স, টোটালি স্যাচুরে, টু টুয়ার্স, টোটালি স্যাচুরে। Please come to me today. 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 I can pray for you today to Allah. I can pray for you today to Allah. I can pray for you today to Allah. তারপরে can you pronounce the words two, two and two? Can you pronounce the words two, two and two? Can you pronounce the words two, two and two? Can you pronounce the words two, two and two? তারপর can you please tell me the time? 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 ওইভাবে একটু টাইম নিয়ে মনোযোগ দিয়ে বিষয়টাকে এনজয় করবেন। দেখবেন যে কিছুদিন যাওয়ার পরেই ফিল করবেন যে হ্যাঁ এখন আর আপনার ইংলিশে টুকটাক কিছু বললে একটা আলাদা ফিল আসবে, মনে হবে যে না আমার প্রনাউন্সিয়েশনটা ঠিক আছে। ওকে, এখানে আসলে রেকর্ড ক্লাস চাইলেই আমি আপনার মাধ্যমে প্র্যাকটিস করাতে পারবো না। সো আপনার জার্নিটা আপনাকেই কন্ট্রোল করতে হবে, আপনাকেই সময় দিতে হবে। কেমন? এবার আসেন প্র্যাকটিস অফ বি ভার্ব, কিছু বেসিক প্র্যাকটিস করে। এখানে কি আছে দেখেন, দিস ইজ, তারপরে দ্যাট ইজ, দিস আর, দোজ আর। মানে প্রথমে দিস দিয়ে, তারপরে দ্যাট দিয়ে, তারপরে দিস দিয়ে, তারপরে দোজ দিয়ে। এই প্রথম যে দুইটা আছে এই দুটোটা হচ্ছে সিঙ্গুলারের জন্য, এরপরে যে দুইটা আছে এই দুটোটা হচ্ছে প্লুরালের জন্য। দিস মানে এটি, দ্যাট মানে ওইটি, এই যে দিস মানে এটি, দ্যাট মানে ওইটি, তারপরে দিস মানে এইগুলো, আর দোজ মানে ওইগুলো। এরপরে দেখেন বি ভার্ব কি আছে, ইজ আছে, ওয়াজ আছে, উইল বি, তারপরে উইল বি আছে, এবং দিস যেহেতু বহুবচন এর সাথে ইজ না হয়ে আর হয়েছে, আর পাস্টের জন্য ওয়ার হয়েছে, আর ফিউচারের জন্য উইল বি হবে। তারপরে সেম, দোজ আর, দোজ ওয়ার, দোজ উইল বি। আচ্ছা, দিস ইজ মানে কি? দিস ইজ মানে হচ্ছে এটি হয়। দিস ওয়াজ পাস্ট মানে হয় এটি ছিল। আর যদি বলি এটি হবে তাহলে কি হবে? দিস উইল বি, এটি হবে। ঠিক দ্যাট মানে ওইটি, দ্যাট ইজ ওইটি হয়, দ্যাট ওয়াজ ওইটি ছিল পাস্ট, দ্যাট উইল বি ওইটি হবে। তারপরে দিস আর এগুলো হয়, দিস ওয়ার এগুলো ছিল পাস্ট। যেহেতু এখানে দিস ইজ এবং দ্যাট ইজ, এখানে দ্যাট দিস এটি ওইটি যেহেতু এক বচন সিঙ্গুলার, তাই এখানে পাস্টের জন্য ওয়াজ হয়েছে। কি হয়েছে? ওয়াজ হয়েছে। কিন্তু দিস আর দোজ যেহেতু বহু বচন প্লোরাল, তাই পাস্টের জন্য ওয়ার বসেছে। আচ্ছা, তারপরে ওইগুলো ছিল, দোজ, দিস ওয়ার, সরি এগুলো ছিল, দিস ওয়ার, এগুলো হবে দিস উইল বি। ওইগুলো হয় দোজ আর, ওইগুলো হবে ছিল, দোজ ওয়ার, ওইগুলো হবে দোজ উইল বি।
এবার আসেন এখানে বুক অর্থ বই, হাউস বাড়ি, আইডিয়া, এরপর প্রবলেম সমস্যা, প্ল্যান পরিকল্পনা, এই 5টা ওয়ার্ড দিয়ে প্র্যাকটিস করি। সো এটি একটি বই হয়, দিস ইজ আ বুক। এটা একটা বাড়ি, দিস ইজ এ হাউস। এটা একটা আইডিয়া, দিস ইজ অ্যান আইডিয়া। এটা একটা সমস্যা, দিস ইজ এ প্রবলেম। এটা একটা পরিকল্পনা, দিস ইজ এ প্ল্যান। দিস ওয়াজ দিয়ে এটা একটা বই ছিল, দিস ওয়াজ আ বুক। এটা একটা বাড়ি ছিল, দিস ওয়াজ আ হাউস। এটা একটা আইডিয়া ছিল, দিস ওয়াজ অ্যান আইডিয়া। এটা একটা সমস্যা ছিল, দিস ওয়াজ আ প্রবলেম। এখানে কিন্তু আমি প্রত্যেকটা যে বলতে পারবো তেমনটা কিন্তু না, কারণ ভিডিও অনেক লম্বা হয়ে যাবে। আপনার কাজ থাকবে প্রথমে এই 4টা ক্লিয়ার হওয়া। এখানে আমি যেভাবে বলেছি এটাকে ক্লিয়ার হওয়া। যেমন এভাবে পড়বেন, এটি হয়, প্রথমে বাংলা, এটি হয়, দিস ইজ এটি ছিল, দিস ওয়াজ এটি হবে, দিস উইল বি। ওইটি হয়, দ্যাট ইজ ওইটি ছিল, দ্যাট ওয়াজ ওইটি হবে, দ্যাট উইল বি। এগুলো হয়, দিস আর এগুলো ছিল, দিস ওয়ার এগুলো হবে, দিস উইল বি। ওইগুলো হয়, দোজ আর ওইগুলো ছিল, দোজ ওয়ার ওইগুলো হবে, দোজ উইল বি। এভাবে যখন এটা আমি যেভাবে এখন এই 4টাকে বলছি এভাবে যদি পারেন দেন আসবেন এখানে। এখানে আসার পর প্রত্যেকটাকে দেখে দেখে এভাবে প্র্যাকটিস করবেন, অথবা এখানে 4টা রাখবেন, এভাবে 4টা সামনে রাখবেন, আর এখানে 5টা ওয়ার্ড আছে, একটা একটা দিয়ে প্র্যাকটিস করবেন। যেমন দিস ইজ আ বুক, দিস ইজ আ হাউস, দিস ইজ অ্যান আইডিয়া, দিস ইজ আ প্রবলেম, দিস ইজ আ প্ল্যান। দিস ওয়াজ আ বুক, দিস ওয়াজ আ হাউস, দিস ওয়াজ অ্যান আইডিয়া, দিস ওয়াজ আ প্রবলেম, দিস ওয়াজ আ প্ল্যান। এইভাবে শিখবেন। যেমন দিস আর বুকস, যদি দিস বা দোজ বলেন তাহলে এই প্রত্যেকটা বহুবচন হবে। অবশ্যই একবার হলেও এখানে দেখে দেখে প্র্যাকটিস করবেন। দেখ একদম বেসিক থেকে শুরু করতেছি আমরা ইনশাল্লাহ। এখন যদি ক্লিয়ার না হন আস্তে আস্তে হয়ে যাবেন, বাট অবহেলা করা যাবে না। এখানে ওই 5টা দিয়ে প্র্যাকটিস হয়ে গেলে আবার আসবেন এখানে। এখানে কটা আছে? 20টা অবজেক্ট আছে। এই 20টা অবজেক্ট দিয়ে প্র্যাকটিস করবেন। প্র্যাকটিস কি দিয়ে হবে? দিস ইজ, দিস ওয়াজ, দিস উইল বি, দ্যাট ইজ, দ্যাট ওয়াজ, দ্যাট উইল বি, দিস আর, those were, those will be, sorry, these are, these were, these will be, those are, those were, those will be। এগুলা দিয়ে কি করতে হবে? এই 20টা অবজেক্টস প্র্যাকটিস করতে হবে। যদি আপনি যদি চান যে প্রত্যেকটা লেসন পড়ার পর আমার সাথে 10-15 মিনিট একটু প্র্যাকটিস করবেন, আমি চেষ্টা করব আপনাকে টাইম দেওয়ার জন্য। আমাকে বলবেন, ইনশাল্লাহ আমি ট্রাই করব টাইম দিয়ে। প্রথম কয়েকদিন দেখিয়ে দিলে পরে আপনি নিজে নিজেই পারবেন আশা করি। আশা করি আমি বোঝাতে পারছি কিভাবে প্র্যাকটিস করতে হবে। আসলে প্র্যাকটিসটা আপনাকেই করতে হবে, আমি তো আর করতে পারবো না। এটা তো আর আমাদের 4-5 ঘন্টার একটা লাইভ ক্লাস না যে একসাথে বসে বসে প্র্যাকটিস করব। আমি জাস্ট ড্রাইভিং দেখিয়ে দিচ্ছি কিভাবে ড্রাইভ করতে হবে, বাদ বাকি আপনাকেই চলতে হবে। কেমন? আচ্ছা, এবার আসেন টেবল অফ বি অ্যান্ড হ্যাভ ভার্বস। এই 4টা যে কতটা গুরুত্বপূর্ণ আমি আপনাকে বোঝাতে পারবো না। এই একটা মাত্র টেবল ভালো করে যদি বুঝতে পারেন, শিখতে পারেন, প্র্যাকটিস করতে পারেন, ইংলিশ ভাষার ক্ষেত্রে আপনার কনফিডেন্স লেভেল অনেক দূর এগিয়ে যাবে। এই জন্য আমি বলেছিলাম যে আজকের এই প্রথম লেসনটার মাধ্যমেই আপনার 12, 13, 14 বছরের একটা একাডেমিক লাইফে যে গ্যাপটাকে ফুলফিল করতে পারেন নাই, এই ক্লাসে সেই ফুলফিলটা হবে। তাহলে চলুন শুরু করি। মনোযোগ দিয়ে কেমন বোঝার ট্রাই করবেন। যদি নাও বোঝেন আমি আছি ইনশাল্লাহ, পার্সোনালি হলে বুঝিয়ে দিব। দেখেন এই বক্সের মধ্যে যা আছে সবগুলো হচ্ছে সাবজেক্ট, এবং সাবজেক্টগুলো 3 ভাগে বিভক্ত করা হয়েছে। প্রথম ভাগে যেটা আছে এটা হচ্ছে জাস্ট আই। এর পরের ভাগে যা আছে এখানে কি আছে? উই, ইউ, দেই, রহিম এন্ড রহিমা। এখানে রহিম এন্ড রহিমা যদিও 2টা নাম, কিন্তু বোঝানো হচ্ছে মূলত প্লুরাল, মানে একাধিক নাম হওয়া। এরপরে যা আছে এখানে দেখেন হি, শি, রহিম, ইট, সামওয়ান, সামবডি, সামথিং, নো ওয়ান, নোবডি, নাথিং, এনিওয়ান, এনিবডি, এনিথিং, এভরিওয়ান, এভরিবডি, এভরিথিং, এভরি স্টুডেন্টস, ওয়ান অফ দ্য স্টুডেন্টস। আচ্ছা, তো প্রথমে আছে আই, তারপরে আছে এখানে উই, ইউ, দে, রহিম এন্ড রহিমা। এর মানে হচ্ছে এই যে এখানে যা আছে এগুলো হচ্ছে প্লুরাল, আর এখানে যা আছে এগুলো হচ্ছে সব সিঙ্গুলার। কেমন? এই যেখানে সামওয়ান, সামবডি, এভরিওয়ান, এভরিবডি, এভরি স্টুডেন্টস, ওয়ান অফ দ্য স্টুডেন্টস সবগুলো হচ্ছে সিঙ্গুলার। এরপরে দেখেন প্রেজেন্ট আছে এখানে, এই টেবিলের মধ্যে যা আছে প্রেজেন্টের জন্য আছে, তারপরে আছে পাস্টের জন্য, এরপরে আছে ফিউচারের জন্য, এরপরেরটাও ফিউচার, এরপরেরটা হচ্ছে প্রেজেন্ট, এরপরটা আবার পাস্ট।
এই টেবিলটা কিন্তু প্রয়োজনে 2বার দেখবেন, তারপরে বুঝতে হবে, না বুঝলে হবে না। আচ্ছা, আই এর সাথে যখন প্রেজেন্ট হবে তখন হবে আই এম, পাস্টের জন্য আই ওয়াজ, ফিউচারের জন্য আই উইল বি। আচ্ছা, তারপরে আই উইল হ্যাভ ফিউচারের জন্য, প্রেজেন্টের জন্য আই হ্যাভ, পাস্টের জন্য আই হ্যাড। প্রথমে আই দিয়ে বুঝি ভালো করে। আই এম মানে হচ্ছে আমি হই, আমি ছিলাম ফার্স্ট আই ওয়াজ, আমি হব আই উইল বি, আমার হবে আই উইল হ্যাভ, আবার আমি হব আই উইল বি। যেমন আমি ডক্টর হব, আমি ইঞ্জিনিয়ার হব, আমি পাইলট হব, এটা হচ্ছে আই উইল বি। আর আমার হবে, আমি হব না, আমার হবে, আমার অধীনে কিছু একটা হবে ভবিষ্যতে, এটা হচ্ছে আই উইল হ্যাভ। আমার আছে বর্তমানে আই হ্যাভ, যেমন আমার একটা বাড়ি আছে, আমার একটা ল্যাপটপ আছে, আমার একটা ঘর আছে, এটা হচ্ছে আই হ্যাভ। আমার ছিল আই হ্যাড, অতীতের। আচ্ছা, তারপর উই দিয়ে, ইউ দিয়ে, দে দিয়ে, সবগুলা দিয়ে, যেমন উই আর আমরা হই, ইউ আর তুমি হও বা তোমরা হও, দে আর তারা হয়। আচ্ছা, আমরা ছিলাম উই ওয়ার, আমরা হব, এই যে উইল বিটা সবার জন্য সব জায়গায়, ঠিক আছে, উইল বি। আমরা হব উই উইল বি, তুমি হবে ইউ উইল বি। আমাদের হবে ঠিক এইভাবে উইল হ্যাভ, আমাদের হবে উই উইল হ্যাভ, তোমাদের হবে ইউ উইল হ্যাভ, তোমার হবে ইউ উইল হ্যাভ, তাদের হবে দে উইল হ্যাভ, রহিম এবং রহিমার হবে রহিম এন্ড রহিমা উইল হ্যাভ। আচ্ছা, প্রেজেন্ট হ্যাভ, আইজের সাথে যেরকম হ্যাভ হয়, আই হ্যাভ আমার আছে, ঠিক আমাদের আছে উই হ্যাভ, তোমার আছে ইউ হ্যাভ, তাদের আছে দে হ্যাভ। আচ্ছা, যেভাবে আমার ছিল আই হ্যাড, ঠিক এই হ্যাডটা এখানেও আসবে। আমাদের ছিল উই হ্যাড, তোমার ছিল ইউ হ্যাড, তাদের ছিল দে হ্যাড, রহিম এবং রহিমার ছিল রহিম এন্ড রহিমা হ্যাড। এবার আসেন সিঙ্গুলারের মধ্যে। সিঙ্গুলার হি, রহিম, শি আছে। সো রহিম এখানে কি ছিল দেখেন, আমি হই আই এম, আমরা হই উই আর, তুমি হও ইউ আর। কিন্তু সিঙ্গুলারের ক্ষেত্রে হবে কি, হি ইজ, সে হয়, রহিম হয় রহিম ইজ, এটি হয় ইট ইজ, কোনো একজন হয় সামওয়ান ইজ, কেউই হয় না নো ওয়ান ইজ। ঠিক আছে, প্রত্যেকেই হয় এভরিওয়ান ইজ। এরপরে সে ছিল পাস্টের জন্য, যেভাবে আমি ছিলাম আই ওয়াজ, ঠিক এইভাবে হচ্ছে সে হয় হি ওয়াজ, রহিম ছিল রহিম ওয়াজ, এটি ছিল ইট ওয়াজ। এরপরে সে হবে, আমি হব আই উইল বি, তুমি হবে ইউ উইল বি, সে হবে হি উইল বি, শি উইল বি। সবার জন্য উইল বিটা সেম, এটার মধ্যে কোনো পরিবর্তন নাই। এটি হবে ইট উইল বি, কেউ একজন হবে সামওয়ান উইল বি, কেউ একজন হবে না, কেউই হবে না, নো ওয়ান উইল বি। এরপরে উইল হ্যাভ, তাও সবার জন্য সেম। তাহলে আমি হব আই উইল, সরি, আমার হবে আই উইল হ্যাভ, তোমার হবে ইউ উইল হ্যাভ, তাদের হবে দে উইল হ্যাভ, ঠিক তার হবে হি উইল হ্যাভ, রহিমের হবে রহিম উইল হ্যাভ, এটির হবে ইট উইল হ্যাভ। আশা করি মিনিংটা বুঝতে পারতেছেন। এই লাস্টের যে তিনটা, এটা হচ্ছে মালিকানা বোঝাচ্ছে, উইল হ্যাভ মালিকানা থাকবে, আমার হবে ভবিষ্যতে আই উইল হ্যাভ। এরপরে আছে আমার আছে আই হ্যাভ, তোমার আছে ইউ হ্যাভ, কিন্তু যখন তার আছে বলবো সিঙ্গুলার দিয়ে তখন হবে হি হ্যাজ, তখন আর হ্যাভ হবে না। তার আছে শি হ্যাজ, রহিমের আছে রহিম হ্যাজ, এটির আছে ইট হ্যাজ, কোন কারোর একজনের আছে সামওয়ান হ্যাজ। তারপরে পাস্টের জন্য হ্যাড ব্যবহার করা হয়, সেটাও সবার জন্য হ্যাড, কোনো পরিবর্তন নাই। তো আমার ছিল আই হ্যাড, আমাদের ছিল উই হ্যাড, তার ছিল হি হ্যাড, রহিমের ছিল রহিম হ্যাড, এটির ছিল ইট হ্যাড, কোনো একজনের ছিল সামওয়ান হ্যাড, সামবডি হ্যাড, সামথিং হ্যাড, এরকম। এখানে যে বিষয়টা লক্ষ্য করতে হবে সেটা হচ্ছে, দেখেন প্রথম যে তিনটা এম ওয়াজ উইল বি বা আর ওয়ার উইল বি, এই তিনটা হচ্ছে সাবজেক্ট নিজে কিছু একটা। যেমন আমি হই, তো আমি কি হই, ডক্টর হই, ইঞ্জিনিয়ার হই, স্টুডেন্ট হই, এটা আমার একটা গুণ, আমার একটা অ্যাচিভমেন্ট। কেমন সাবজেক্ট স্বয়ং কিছু একটা, তাহলে হবে কি, এম হবে প্রেজেন্টের জন্য, আর হবে প্রেজেন্টের জন্য, বা ইজ হবে প্রেজেন্টের জন্য, পাস্টের জন্য ওয়াজ হতে পারে, ওয়ার হতে পারে, ফিউচারের জন্য উইল বি হতে পারে। যেমন আমি হই আই এম, আমি ছিলাম আই ওয়াজ, আমি হব আই উইল বি। কিন্তু যখন মালিকানা দিন কিছু বোঝাবো,
মানে আমি হই বিষয়টা এরকম না, বরং আমার মালিকানায় আছে। আমার মালিকানা একটা ঘর আছে, একটা বাড়ি আছে, একটা গাড়ি আছে, অনেক কিছুই আছে। সো মালিকানা বোঝানোর জন্য হচ্ছে লাস্টের এই তিনটা। যেমন আমার হবে, ভবিষ্যতে আমার থাকবে, ফিউচারে আই উইল হ্যাভ। আমার একটা বাড়ি থাকবে, আই উইল হ্যাভ আ হাউস। আমার একটা গাড়ি থাকবে, আই উইল হ্যাভ আ কার। বা যদি বলি আমার আছে, আই হ্যাভ, আমার আছে, আই হ্যাভ আ কার, আমার একটা গাড়ি আছে, আমার একটা বাড়ি আছে, আই হ্যাভ আ হাউস। আমার ছিল অতীতের মালিকানা দিন, আই হ্যাড আ কার, আমার একটা গাড়ি ছিল, আই হ্যাড আ ল্যাপটপ, আমার একটা ল্যাপটপ ছিল। ঠিক তার ছিল, হি হ্যাড আ কার, তার একটা গাড়ি ছিল। তোমার একটা বাড়ি ছিল, ইউ হ্যাড আ কার, তোমার একটা বাড়ি আছে, সরি তোমার একটা গাড়ি ছিল, ইউ হ্যাড আ কার, তোমার একটা বাড়ি আছে, ইউ হ্যাভ আ কার। কি বলি, কার বলতেছি বারবার, কার না হাউস, কেমন? তোমার একটা বাড়ি আছে, ইউ হ্যাভ আ হাউস, তোমার একটা বাড়ি ছিল, ইউ হ্যাড আ হাউস। ভবিষ্যতে যদি বলি তাদের একটা বাড়ি থাকবে, তখন কি হবে? দে উইল হ্যাভ আ হাউস। তাদের গাড়ি থাকবে, দে উইল হ্যাভ আ কার। ঠিক আছে, এভাবে তিনটার পার্থক্য বুঝে প্র্যাকটিস করবেন। যখন এই চারটা পরিপূর্ণ বোঝা হয়ে যাবে, দেন আসবেন এখানে। এখানে এসে আপনার কাজ হচ্ছে মেমোরাইজ করা এবং প্র্যাকটিস করা। এটাকে একদম মেমোরাইজ করে ফেলবেন। যেমন সাবজেক্ট আই দিয়ে, আয়ের সাথে কি হয়? এম হয় প্রেজেন্টের জন্য। যেটা বুঝে আসবে না, এই চারটার দিকে আবার এসে একটু ফলো করে যাবেন। আচ্ছা, আই এম মানে কি? আমি হই। সো আমি হই এই বাক্যটাকে, এই অংশটাকে কি করতে হবে? 8 ভাবে মুখস্থ করতে হবে। মুখস্থ মানে মুখস্থ, এক নিঃশ্বাসে বলতে হবে। যেমন আমি হই, আই এম, প্রথমে বাংলা তারপরে ইংলিশ। আমি হই, আই এম, আমি হই না, আই এম নট। আমি কি হই? এম আই, আমি কি হই না, এম আই নট। আমি কেন হই? ওয়াই এম আই, আমি কেন হই না, ওয়াই এম আই নট। আমি কিভাবে হই? হাউ এম আই, আমি কিভাবে হই না, হাউ এম আই নট। ঠিক আছে, তারপর 2 নাম্বার হচ্ছে সাবজেক্ট আই দিয়ে, সাথে ওয়াজ, পাস্টের জন্য। আমি ছিলাম, আই ওয়াজ, আমি ছিলাম না, আই ওয়াজন্ট। আমি কি ছিলাম? ওয়াজ আই, আমি কি ছিলাম না, ওয়াজন্ট আই। আমি কেন ছিলাম? ওয়াই ওয়াজ আই, আমি কেন ছিলাম না, ওয়াই ওয়াজন্ট আই। আমি কিভাবে ছিলাম? হাউ ওয়াজ আই, আমি কিভাবে ছিলাম না, হাউ ওয়াজন্ট আই। তারপরে ফিউচার, আমি হব, আই উইল বি, আমি হব না, আই ওন্ট বি। আমি কি হব? উইল আই বি, আমি কি হবে না, ওন্ট আই বি। আমি কেন হব? ওয়াই উইল আই বি, আমি কেন হব না, ওয়াই ওন্ট আই বি। আমি কিভাবে হব? হাউ উইল আই বি, আমি কিভাবে হব না, হাউ ওন্ট আই বি। তারপরে আই উইল হ্যাভ, আমার হবে। এখন হচ্ছে ভবিষ্যতে আমার অধীনে কিছু একটা হবে, এই সেন্সের এই অংশগুলো। আমার হবে, আই উইল হ্যাভ, আমার হবে না, আই ওন্ট হ্যাভ। আমার কি হবে? উইল আই হ্যাভ, আমার কি হবে না, ওন্ট আই হ্যাভ। আমার কেন হবে? ওয়াই উইল আই হ্যাভ, আমার কেন হবে না, ওয়াই ওন্ট আই হ্যাভ। আমার কিভাবে হবে? হাউ উইল আই হ্যাভ, আমার কিভাবে হবে না, হাউ ওন্ট আই হ্যাভ। এক নিঃশ্বাসে বলতে হবে। যদি এক নিঃশ্বাসে বলতে পারেন তাহলে আমাকে কল দিয়ে জানাবেন এবং আমাকে বলতে হবে, কেমন? সাবজেক্ট আয়ের সাথে হ্যাভ দিয়ে, আমার আছে, আই হ্যাভ, আমার নেই, আই ডোন্ট হ্যাভ। আমার কি আছে? ডু আই হ্যাভ, আমার কি নেই, ডোন্ট আই হ্যাভ। আমার কেন আছে? ওয়াই ডু আই হ্যাভ, আমার কেন নেই, ওয়াই ডোন্ট আই হ্যাভ। আমার কিভাবে আছে? হাউ ডু আই হ্যাভ, আমার কিভাবে নেই, হাউ ডোন্ট আই হ্যাভ। এখানে আই হ্যাভকে নাবোধক করার জন্য ডোন্ট আনতে হয়, কেমন? এটা মূলত ডু নট ছিল, কিন্তু সংক্ষিপ্ত রূপ হচ্ছে ডোন্ট। এখানে ঠিক এভাবে আমরা যে পিছনে যেগুলো পড়েছি, যেমন আই উইল বি, আই উইল বি, আমি হব, আই উইল নট বি, আমি হব না। সো আমি হব না, এটা ছিল আই উইল নট বি, কিন্তু সংক্ষিপ্তভাবে আই ওন্ট বি বলা হয়েছে। এরপর আসেন আই হ্যাড দিয়ে, আমার ছিল, আই হ্যাড, আমার ছিল না, আই ডিডেন্ট হ্যাভ। হ্যাঁ দেখেন, এটা হচ্ছে পাস্টকে প্রকাশ করার জন্য ডিড আনতে হয়। সো এখানে ডিড চলে আসছে, তাই এখানে হ্যাড আর হ্যাড থাকবে না, এটা হয়ে যাবে হ্যাভ। কারণ আমরা চার্টের মধ্যে দেখেছি প্রেজেন্টের জন্য হ্যাভ আর পাস্টের জন্য হ্যাড। সো হ্যাডকে যখন আপনি ডিড দিয়ে পাস্ট নিয়েই পাস্ট বানিয়ে ফেললেন, তখন আর হ্যাড বলতে হবে না, হ্যাভ বলতে হবে। তো যেভাবে আছে শিখে ফেলেন, মুখস্থ করে ফেলেন। আমার ছিল, আই হ্যাড, আমার ছিল না, আই ডিডন্ট হ্যাভ। আমার কি ছিল? ডিড আই হ্যাভ, আমার কি ছিল না, ডিডন্ট আই হ্যাভ। আমার কেন ছিল? ওয়াই ডিড আই হ্যাভ, আমার কেন ছিল না, ওয়াই ডিডন্ট আই হ্যাভ। আমার কিভাবে ছিল? হাউ ডিড আই হ্যাভ, আমার কিভাবে ছিল না, হাউ ডিডন্ট আই হ্যাভ। আরও অনেক আছে, প্রত্যেকটা সাবজেক্টের দিয়ে এখানে দেওয়া আছে প্রায় 18টা। নিজে নিজে পড়ে নেবেন। প্রত্যেকটা যদি আমি বলে দিই, আশা করি বলার দরকারও নেই, আপনি অলরেডি বুঝে গেছেন কিভাবে পড়তে হবে। এখানে দেখেন, একটা বাক্যকে আমরা 8 ভাবে বানানোর প্র্যাকটিস করতেছি। কি আছে দেখেন, প্রথমে আছে পজিটিভ, তারপরে নেগেটিভ, তারপরে পজিটিভ কোয়েশ্চেন, নেগেটিভ কোয়েশ্চেন্স, তারপরে ওয়াই দিয়ে কোয়েশ্চেন পজিটিভ, আবার ওয়াই দিয়ে কোয়েশ্চেন নেগেটিভ, আবার হাউ দিয়ে কোয়েশ্চেন পজিটিভ, হাউ দিয়ে কোয়েশ্চেন নেগেটিভ। এভাবে যদি এটা দুই একটা মুখস্থ করে ফেলেন বা একটাকে ভালো করে মুখস্থ করেন, তারপরে অটোমেটিক প্রত্যেকটাই পারবেন। ফার্স্ট টাইমে আনইজি ফিল হবে, মনে হবে যে পারতেছেন না, কিন্তু আমি মনে করি কিছুক্ষণ প্র্যাকটিস করার পর যখন কয়েকটা শেখা হয়ে যাবে, তারপরে ইজিলি আপনি পারবেন। এবং অবশ্যই প্রথম ক্লাসে যা যা শিখছেন এর একটা টেস্ট আমাকে দিবেন। আর
আপনাকেও বুঝতে হবে, শুধু লেসনগুলো কমপ্লিট দেখলেই হবে না, বা একবার যে পড়ে যাবেন হয়ে যাবে তা না, প্র্যাকটিস কিন্তু পাগলের মতো করতে হবে। এই লেসনের যদি লেসন 1-এর এই প্র্যাকটিসগুলো যা যা মুখস্থ করা দরকার, যেভাবে করা দরকার করেন, তাহলে হচ্ছে বাকি আরও 3-4টা লেসন খুব অল্প সময়ে শেষ করতে পারবেন। এবার আসেন পার্ট 2। পার্ট 2 এর মধ্যে থাকছে সেন্টেন্স স্ট্রাকচার। প্রত্যেকটা লেসনের পার্ট 2 এর মধ্যে সেন্টেন্স স্ট্রাকচার থাকবে 2টা করে। আর এই ভাষা শেখার অন্যতম একটা মাধ্যম হচ্ছে স্ট্রাকচার দিয়ে প্র্যাকটিস করা, ঠিক আছে? এই স্ট্রাকচারগুলো পারলে আলাদা একটা নোট বানাবেন, এখানে নোট করে নেবেন এবং নিজে নিজে স্ট্রাকচার প্র্যাকটিস করবেন, রিয়েল লাইফে প্র্যাকটিস করবেন, যখন ইংরেজি ভাষা পড়বেন বা লিখবেন বলবেন সবগুলোতে এগুলাকেই খুঁজবেন স্ট্রাকচারগুলো। দেখেন প্রথম স্ট্রাকচার, দেয়ার ইজ, দেয়ার আর, দেয়ার ওয়াজ। অলরেডি আমরা ইজ এর ব্যবহার, আর এর ব্যবহার, ওয়াজ এর ব্যবহার দেখেছি। এই তিনটা কেন আসে? ইজ আসে প্রেজেন্টের জন্য, আরও আসে প্রেজেন্টের জন্য, কিন্তু ইজ হলো সিঙ্গুলার আর হলো প্লোরাল। তারপরে পাস্টের জন্য আসে ওয়াজ সিঙ্গুলারের জন্য, আর প্লোরালের জন্য আসে পাস্টের জন্য ওয়ার। তারপরে যদি ভবিষ্যতের জন্য বলতে হয় তাহলে উইল বি। তার মানে এখানে দেয়ার এর দিয়ে যদি ব্যবহার করতে হয় প্রেজেন্টের জন্য, তখন এটা ইজ আর, আর পাস্টের জন্য হলো ওয়াজ ওয়ার, এরপরে ফিউচারের জন্য হলো উইল বি, এরপরে একটা নাউন থাকবে, পরে এক্সটেনশন। একটু ওকে ক্লিন করে ফেললাম। এবার আসেন এই যে স্ট্রাকচার, দেয়ার ইজ, দেয়ার আর, দেয়ার ওয়াজ, দেয়ার ওয়ার, দেয়ার উইল বি, তারপরে একটা নাউন থাকবে। এটা কেন ব্যবহার করা হয়, এই স্ট্রাকচারটা কোথায় ব্যবহার করা হয়? এটা হচ্ছে কোথাও কিছু আছে, ছিল, থাকবে। কোথাও কিছু আছে প্রেজেন্ট, প্রেজেন্টের জন্য কি কি আসে? ইজ আর, তারপরে ছিল, ছিলর জন্য ওয়াজ সিঙ্গুলার বা প্লুরাল হলে ওয়ার, থাকবে ফিউচারের জন্য, এটার জন্য উইল বি। সো কোথাও কিছু আছে, ছিল, থাকবে, এই সেন্সের বাক্যগুলোকে ব্যবহার করার জন্য এই স্ট্রাকচারটা ব্যবহার করতে হবে। যেমন টেবিলে একটি বই আছে, দেয়ার ইজ আ বুক অন দ্য টেবল। রুমে অনেক ছাত্র আছে, দেয়ার আর মেনি স্টুডেন্টস ইন দ্য রুম। সো রুমের মধ্যে ছাত্র আছে, টেবিলের মধ্যে বই আছে, এগুলোতে কোনো একটা জিনিস আছে বোঝাচ্ছে। তো কিছু, কোথাও কিছু আছে বলার জন্য স্ট্রাকচার ব্যবহার করা হয়। আর যদি বলি চেয়ারের নিচে একটি টেবিল আছে, চেয়ারের নিচে একটি বিড়াল আছে, একটি বিড়াল আছে, দেয়ার ইজ আ ক্যাট আন্ডার দ্য চেয়ার। গতকাল একটি সমস্যা ছিল, গতকাল একটি সমস্যা ছিল, দেয়ার ওয়াজ আ প্রবলেম ইয়েস্টারডে। বাজারে অনেক মানুষ ছিল, দেয়ার ওয়ার মেনি পিপল অ্যাট দ্য মার্কেট। আচ্ছা, এই যে দেয়ার ওয়াজ আ প্রবলেম, যেহেতু আ প্রবলেম এটা একবচন সিঙ্গুলার, তাই এখানে দেয়ার ওয়াজ হয়েছে পাস্টের জন্য। কিন্তু যখন আমি বললাম বাজারে অনেক মানুষ ছিল, মেনি পিপল, তখন আর ওয়াজ না হয়ে ওয়ার হয়েছে। আশা করি বিষয়টা বোঝা আসছে। এরপরে যদি ফিউচারের জন্য বলি, আগামীকাল একটি মিটিং হবে, দেয়ার উইল বি আ মিটিং টুমোরো, ভবিষ্যতের জন্য। রাতে একটি পার্টি হবে, তো এটা ফিউচার, রাত, এখন তো আর রাত না। যদি বলি সকালে বলি তাহলে রাতে হবে, রাতে একটি পার্টি হবে, দেয়ার উইল বি আ পার্টি অ্যাট নাইট। এভাবে 10টা এক্সাম্পল দেওয়া আছে, 10টা এক্সাম্পল নিজে নিজে পড়বেন। যদি পারেন প্রত্যেকটা এক্সাম্পলকে পজিটিভ থেকে নেগেটিভ বানাবেন, কোয়েশ্চেন বানাবেন, এবং বিশেষ করে এই স্ট্রাকচার দিয়ে এই 10টা এক্সাম্পলের বাহিরে কমপক্ষে 5টা এক্সাম্পল নিজে নিজে মুখ দিয়ে বলা ট্রাই করবেন। এই 10টার বাহিরে সম্ভব হলে কমেন্ট সেকশনে লিখে দিবেন স্ট্রাকচার নাম্বার 1, তারপরে প্রত্যেক আর 5টা সেন্টেন্স এই স্ট্রাকচার দিয়ে লিখে দিবেন। ঠিক এই কাজটা স্ট্রাকচার নাম্বার 2 দিয়েও করবেন। এখানে 10টা এক্সাম্পল আছে, 10টা এক্সাম্পল প্র্যাকটিস করার পর এই 10টার বাহিরে নতুন আরো 5টা সেন্টেন্স কমেন্ট সেকশনে লিখে দিবেন। আচ্ছা, তো 2 নম্বর স্ট্রাকচারটা কি? দেয়ার ইজ, ওয়াজ অথবা উইল বি, নাথিং টু, তারপরে V1। এই স্ট্রাকচারটা কেন ব্যবহার করা হয়? কিছু করার নেই, করার মতো কিছু নেই, ছিল না বা থাকবে না, অর্থাৎ বর্তমানের জন্য, অতীতের জন্য বা ভবিষ্যতের জন্য। এই যে আমরা বলি করার কিছু নেই, খাওয়ার কিছু নাই, বলার মতো কিছু নাই, চিন্তা করার মতো কোনো কারণ নাই, কোনো কিছু নেই। এই যে করার কিছু নাই বা ছিল না বা হবে না ভবিষ্যতে, এই সেন্সের যে বাক্যগুলো আছে এগুলোর জন্য হচ্ছে সেন্টেন্স স্ট্রাকচার নাম্বার 2 ব্যবহার করতে হবে। যেমন এখন কিছুই করার নেই, দেয়ার ইজ নাথিং টু ডু, নো। তো দেয়ার ইজ, দেয়ার আসছে,
তারপরে ইজ ওয়াজ উইল বি থেকে যেহেতু এটা প্রেজেন্ট এই জন্য ইজ আসছে, তারপরে নাথিং টু ঠিক আছে আসছে, এবং যেহেতু এরপরে V1 হয় এই জন্য ডু আসছে V1, তারপরে এক্সটেনশন হিসেবে এখানে নাও আসছে। আচ্ছা, বলার মতো কিছু নেই, দেয়ার ইজ নাথিং টু সে, চিন্তা করার মতো কিছু নেই, দেয়ার ইজ নাথিং টু ওয়ারি অ্যাবাউট, খাওয়ার মতো কিছু নেই, খাওয়ার মতো কিছু ছিল না অতীত, দেয়ার ওয়াজ নাথিং টু ইট। যদি ফিউচারের জন্য বলি 7 নম্বর সেন্টেন্স কি আছে, দেয়ার উইল বি নাথিং টু ফিয়ার, ভয় পাওয়ার মতো কিছুই থাকবে না, ভবিষ্যতের কথা। হারানোর মতো কিছু থাকবে না, ভবিষ্যতে হারানোর মতো কিছু থাকবে না, তো দেয়ার উইল বি নাথিং টু লস। আশা করি এই ইজ ওয়াজ এবং উইল বি দিয়ে কিভাবে এই কোনো কিছু করার ছিল না বা করার নেই বা থাকবে না এই সেন্সের বাক্যগুলো বুঝে আসছে। এই 10টা এক্সাম্পল বোঝার পর, প্র্যাকটিস করার পর অবশ্যই আরও অ্যাটলিস্ট 5টা সেন্টেন্স নিজে থেকে বানানোর ট্রাই করবেন, প্রয়োজনে কমেন্ট সেকশনে লিখে দিবেন যেন এটা একদম আপনার জেহেনে বসে যায়। দেখেন আমি চাইলেও ওই একটা পিডিএফের মধ্যে মাত্র 17টা লেসনের মধ্যে ফুল ভাষাটাকে নিয়ে আসতে পারবো না। আমি জাস্ট আপনাকে ড্রাইভিংটা দেখিয়ে দেবো যে এইদিকে চলেন, এইভাবে চলেন, বাদ বাকি এই ভাষাটা আপনার মেহনতে, আপনার পরিশ্রমে এটাকে জব্দ করতে হবে। আশা করি অলরেডি 30-40 মিনিট হয়ে গেছে ভিডিওটা, তো এত লম্বা তো করা যাবে না, প্র্যাকটিসটা আপনি নিজে করতে হবে। আচ্ছা, পার্ট 2 এর মধ্যে সেন্টেন্স প্যাটার্ন আছে, এর সাথে আরেকটা জিনিস থাকবে, সেটা হচ্ছে সেন্টেন্স ট্রান্সফরমেশন। এটাতে কি যে গুরুত্ব, দেখেন ভাষা শিখতে হলে যে জিনিসটা জানতে হবে সেটা হচ্ছে একটা বাক্যকে বিভিন্নভাবে বানানো। কারণ আমরা যা বলি বাক্য কিন্তু বেশি নয়, কিন্তু বাক্যের ধরন বেশি। আমরা বিভিন্ন হাবোধক, নাবোধক, প্রশ্নবোধক, WH কোয়েশ্চেন দিয়ে বিভিন্ন রকমের একটা বাক্যকে একটা বিভিন্ন রূপ দিই, এই রূপ দেওয়ার ক্ষমতা থাকতে হবে। ঠিক এই প্র্যাকটিসটা প্রত্যেকটা পার্ট 2 এর মধ্যে সেন্টেন্স ট্রান্সফরমেশন এটা থাকবে, এবং এখানে টার্গেট হবে একটা বাক্যকে 32 রকমের বানাতে হবে। আজকে প্রথম যেহেতু স্ট্রাকচারটা মুখস্থ করতে একটু কষ্ট হবে, বাট একবার হয়ে গেলে দেন বাকিগুলো ইজিলি পারবেন। যেমন আমি করি, আই ডু, এটা একটা বাক্য, কিন্তু এটা থেকে 32 রকমের বানাতে হবে। কোনো কথা নাই, ডাইরেক্ট মুখস্থ করতে হবে। এখানে যেভাবে দেওয়া আছে একটু কষ্ট হলেও প্লিজ মুখস্থ করতে হবে, এবং অবশ্যই প্রথম লেসনটা কমপ্লিট করার পর, এইসব শেখার পরে আমাকে একটা টাইম দিয়ে কল দিবেন, আমাকে এগুলো মুখস্থ বলতে হবে। আমি চাই আপনি ইংরেজি ভাষা শিখেন, হাল ছাড়া যাবে না, যতই কষ্ট হোক, যতই পাগলামি করা লাগে করতে হবে, ঠিক আছে? আচ্ছা, দেখেন আমি কিভাবে এটা সাজানো হয়েছে, এটাকে একটু লক্ষ্য করেন। আমি করি, আই ডু, আমি করি না, আই ডোন্ট ডু। তারপরে আমি কি করি, ডু আই ডু, আমি কি করি না, ডোন্ট আই ডু। আমি কি করি, হোয়াট ডু আই ডু, আমি কি করি না, হোয়াট ডোন্ট আই ডু। আমি কি জন্য করি, ফর হোয়াট ডু আই ডু, আমি কি জন্য করি না, ফর হোয়াট ডোন্ট আই ডু। আমি কখন করি, ওয়েন ডু আই ডু, আমি কখন করি না, ওয়েন ডোন্ট আই ডু। আমি কোথায় করি, ওয়ার ডু আই ডু, আমি কোথায় করি না, ওয়াই ডোন্ট আই ডু। আমি কেন করি, ওয়াই ডু আই ডু, আমি কেন করি না, ওয়াই ডোন্ট আই ডু। আমি কিভাবে করি, হাউ ডু আই ডু, আমি কিভাবে করি না, হাউ ডোন্ট আই ডু। আমি কাকে করি, হুম ডু আই ডু, আমি কাকে করি না, হুম ডোন্ট আই ডু। আমি কার আগে করি, বিফোর হুম ডু আই ডু, আমি কার আগে করি না, বিফোর হুম ডোন্ট আই ডু। আমি কার পরে করি, আফটার হুম ডু আই ডু, আমি কার পরে করি না, আফটার হুম ডোন্ট আই ডু। আমি কার সাথে করি, উইথ হুম ডু আই ডু, আমি কার সাথে করি না, উইথ হুম ডোন্ট আই ডু। কে করে, হু ডাজ, কে করে না, হু ডাজেন্ট ডু। কারা করে না, কারা করে, হু ডু, কারা করে না, হু ডোন্ট ডু। এখানে প্রথমটা হচ্ছে, দেখেন এখানে কে করে, হু ডাজ, সিঙ্গুলার। সিঙ্গুলার হলে ডু এর সাথে, যেহেতু এটা প্রেজেন্ট ইনডিফিনিটের বাক্য সব, তাই এখানে ডাজ আসছে, এস একটা আসছে। কে করে, হু ডাজ, কে করে না, হু ডাজেন্ট ডু। কারা করে, হু ডু, কারা করে না, হু ডোন্ট ডু। এটা হচ্ছে যদিও দেখতে সেম, বাট এটা হচ্ছে প্লোরাল, তাই এখানে ডাজ না হয়ে ডু হয়েছে। আমি কোন কাজটি করি, উইচ ওয়ার্ক ডু আই ডু, আমি কোন কাজটি করি না, উইচ ওয়ার্ক ডোন্ট আই ডু। আমি কার কাজটি করি, হুজ ওয়ার্ক ডু আই ডু, আমি কার কাজটি করি না, হুজ ওয়ার্ক ডোন্ট আই ডু। এই যে আই ডু, আমি করি, এটা হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট। দেখেন এখানে সাধারণ একটা কথা, আমি করেছিলাম, আমি করব, আমি করতেছি, এরকম কোনো কথা না। এটা একদম সিম্পল। আমি করি, আমি পড়ি, আমি খেলি, আমি ভাত খাই, আমি ঘুমাই, আমি কথা বলি। এই যে একদম সাধারণ যে কথা, এর জন্য হচ্ছে এই বাক্যটা আর কি। যেমন প্রথমে সাবজেক্ট, তারপরে V1, সাবজেক্ট V1 দিয়ে, এটা মনে রাখবেন, সাবজেক্ট V1 দিয়ে বাক্য 32 রকমের বানাতে হবে। এখন সাবজেক্ট, এখানে আমি আই দিয়েছি, আপনি আই এর জায়গার মধ্যে ইউ দিবেন, উই দিবেন। তারপরে V1 এর জায়গায় এখানে ডু আছে, আপনি ডু না দিয়ে
এখানে আরো 10টা আছে, 10টা B1 আছে, যে 10টা B1 দিয়ে 10 বার অ্যাটলিস্ট প্র্যাকটিস করতে হবে। 10টা B1 দিয়ে 10 রকমের সাবজেক্ট দিয়ে প্র্যাকটিস করতে হবে। যেমন এখানে দেওয়া আছে ডো দিয়ে, সাবজেক্ট হচ্ছে আই, বাট আপনি আইকে চেঞ্জ করবেন। স্টাডি দিয়ে যখন করবেন তখন আই না দিয়ে দিবেন কি ইউ দিবেন। ইউ স্টাডি, মানে তুমি পড়ো না, ইউ ডোন্ট স্টাডি। ঠিক আছে, তুমি কি পড়ো, তুমি কি স্টাডি করো, ডু ইউ স্টাডি, তুমি কি স্টাডি করো না, ডোন্ট ইউ স্টাডি, তুমি কি স্টাডি করো, হোয়াট ডু ইউ স্টাডি, তুমি কি স্টাডি করো না, হোয়াট ডোন্ট ইউ স্টাডি। এভাবে 32 রকম। এরপরে দেখেন এখানে অনেক সময় এখানে উইচ ওয়ার্ক ডু ইউ স্টাডি তার বলতে পারবেন না, কোন কাজটি তুমি পড়ো। সো এখানে ভার্বের সাথে অর্থ মিলিয়ে বলে দিবেন আর কি। যেমন এখানে উইচ ওয়ার্ক ডু আই ডু, আমি কোন কাজটি করি। আমি যদি বলি আমি পড়ি, তো আমি পড়ার ক্ষেত্রে তো কাজটি হবে না, তখন কি হবে উইচ বুক ডু আই স্টাডি, কোন বইটি আমি পড়ি, আমি কার বইটি পড়ি, হুজ বুক ডু আই স্টাডি। এখানে ভার্বের সাথে মিল রেখেই হচ্ছে লাস্টের এই 4টা সেন্টেন্সকে নিজের মতো করে একটা অবজেক্ট বসিয়ে প্র্যাকটিস করবেন। কিন্তু ওভারঅল এই 10টা V1 দিয়ে 10 বার এই সেন্টেন্স ট্রান্সফরমেশনকে প্র্যাকটিস করতে হবে, মুখস্থ করতে হবে। আমি হচ্ছে 36 সেকেন্ডসের মধ্যে একবার বলতে পারছি, একবার না আমি কয়েকবার ট্রাই করছি মুখস্থ করার পর। আমি কিন্তু এখানে শিক্ষক হিসেবে না, আমি একজন স্টুডেন্ট। আমি এটাকে লেখার পর অনেকবার প্র্যাকটিস করছি, যে আমি দেখি যে কয় সেকেন্ডের মধ্যে মুখস্থ বলতে পারি, বাংলা সহ আমি 36 সেকেন্ডের মধ্যে বলতে পারছি। একবার না কয়েকবার ট্রাই করছি, পারছি। সো আপনাকে চ্যালেঞ্জ দিলাম 40 সেকেন্ডের মধ্যে বাংলা সহ এই 32টা বাক্য বলতে হবে। বাংলা সহ আমি করি আই ডু, আমি করি না আই ডোন্ট ডু, আমি কি করি ডু আই ডু, আমি কি করি না ডোন্ট আই ডু, আমি কি করি হোয়াট ডু আই ডু, আমি কি করি না হোয়াট ডোন্ট আই ডু। এভাবে স্পিডে বলতে হবে। যদি 40 সেকেন্ডের মধ্যে পারেন তাহলে আমাকে জানাবেন। এরপরে আসেন পার্ট 3। পার্ট 3-র উদ্দেশ্য হচ্ছে রিয়েল লাইফ স্পিকিং প্র্যাকটিস। আমরা রিয়েল লাইফে অনেক ধরনের প্রশ্ন করে থাকি, উত্তর দিই। সো এখানে উপরে যা যা প্র্যাকটিস আমরা করেছি করব, সবগুলোর উদ্দেশ্য কিন্তু আসলে স্পিকিং করা। উপরে জাস্ট একটা প্র্যাকটিস চার্ট সাজানো হয়েছে। ওই যে বললাম না, আমরা হচ্ছে একটা আর্টিফিশিয়াল প্রসেসের মধ্যে আছি। এর জন্য চিল্লিয়ে প্র্যাকটিস করতে হয়, বিভিন্ন চার্ট ফলো করতে হয়। কিন্তু সবগুলো মিলিয়ে লাস্টে আমাদের উদ্দেশ্য কি? লাস্টের উদ্দেশ্য হচ্ছে প্রশ্ন করতে পারা, প্রশ্নের আনসার দিতে পারা। সো এই প্র্যাকটিসটা কিন্তু আমরা হাতছাড়া করবো না, এই প্র্যাকটিসটা করব। আর এর জন্য অবশ্যই আপনার একজন স্পিকিং পার্টনার দরকার। একজন হোক বা একাধিক হোক, আপনার বন্ধু বান্ধবের সাথে মিলিয়ে একটা গ্রুপ করেন, তাদের সাথে অ্যাডজাস্ট হয়ে পড়েন। একটা টাইম নিয়ে তাদের সাথে আপনি কোয়েশ্চেন করবেন, সে আনসার দিবে, সে কোয়েশ্চেন করবে, আপনি আনসার দিবেন। এভাবে কিন্তু প্র্যাকটিস না করলে হবে না। আমাদের পরিবেশটা ইংলিশের পরিবেশ না, সো এটাকে ক্রিয়েট করতে হবে। যদি কোনো পার্টনার নাও থাকে, আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে 2 ভাগে ভাগ করবেন, একজন আয়নার ভিতরে আরেকজন আপনি। তারপরেও কিন্তু রিয়েল লাইফ স্পিকিং এই প্র্যাকটিসটা করতে হবে। আজকের টপিক হচ্ছে ইন্ট্রোডাকশন, নিজের পরিচয়। যেমন হোয়াট ইজ ইউর নেম, তোমার নাম কি, এটা আমরা কোয়েশ্চেন করতে পারি। এর উত্তর দিতে পারি মাই নেম ইজ রহিম, আমার নাম রহিম, অথবা আই এম উসমান। মাই নেম ইজ দিয়ে বলা যায়, আই এম দিয়েও বলা যায়। এরপরে প্র্যাকটিস, এখানে যে রেড মার্ক করে রেখেছি, এখানে আপনার মুখ দিয়ে নিজে ফিল করে বলবেন হোয়াট ইজ ইউর নেম, তারপরে বলবেন মাই নেম ইজ রহিম। ওয়ার আর ইউ ফ্রম, তুমি কোথায় থেকে এসেছো। তুমি কোথায় থেকে এসেছো এটা হচ্ছে আই এম ফ্রম বাংলাদেশ বা আই লিভ ইন ঢাকা। এখানে ফ্রম দিয়ে বলা যেতে পারে, লিভ ইন দিয়ে বলা যেতে পারে। তারপরে প্র্যাকটিসটা নিজের মুখে বলবেন আই এম ফ্রম হবিগঞ্জ, আমি হবিগঞ্জ থেকে বলছি। হাউ ওল্ড আর ইউ, তোমার বয়স কত। আই এম 20 years old, অথবা আই এম ইন মাই আর্লি 20s। এটাকে নিজে প্র্যাকটিস করবেন। যদি কিছু বুঝে না আসে অবশ্যই আমাকে ইনফর্ম করবেন, কল দিবেন, আমি বুঝিয়ে দিব কেমন। এরপরে থাকছে ভোকাবুলারি। ভোকাবুলার বিষয়টা আমি বলি, যেহেতু আমরা নেটিভ না, হয়তো প্র্যাকটিসের মাধ্যমে মোটামুটি একটা লেভেলে চলে যাব, কিন্তু একটা সময় গিয়ে ভোকাবুলারি ছাড়া আমাদের সামনে অগ্রসর হওয়া সম্ভব না। 3 থেকে 3,500 ভোকাবুলারিকে নির্দিষ্ট করা হয়েছে, যে এই 3,500 ভোকাবুলারি যদি কেউ জানে, পারে, তাহলে তার দৈনন্দিন লাইফে যা যা দরকার, বলার দরকার, করার দরকার, লেখা দরকার, সে সব কিছুই পারবে। সো এই 3,000
থেকে 3500 ভোকাবুলারি হচ্ছে আমাদের টার্গেট। প্রত্যেকটা লেসনে 200 করে আমি ভোকাবুলারি দিব, এরকম করে প্রায় 17টা লেসনে 3 থেকে 3500 ভোকাবুলারি কমপ্লিট করে ফেলবো। এই ভোকাবুলারিগুলো একদম বেসিক, যেমন এন মানে একটি, এটা কি আপনি জানেন না? অ্যাবাউট মানে সম্পর্ক বা প্রায়, এটাও আপনি জানেন। অ্যাবভ মানে হচ্ছে উপরে, অ্যাক্রস মানে হচ্ছে ওপারে বা জোরে, একটা জিনিস জোরে বলা। অ্যাকশন মানে কাজ, কর্ম। সো এগুলো আপনি জানেন, কিন্তু এগুলা যে জানেন এটাও আপনি জানেন না। তাই আমি প্রত্যেকটা লেসনের মধ্যে 200 করে ভোকাবুলারি দিব, যেন আমাদের এই ফুল জার্নিতে 3 থেকে 3500 ভোকাবুলারি কমপ্লিট হয়ে যায়। এগুলোকে সহজ মনে করে ছেড়ে দিবেন না, অবশ্যই পড়বেন। বিশেষ করে যারা আইএলটিএস এর এক্সাম দেওয়ার প্রস্তুতি নেওয়ার ইচ্ছা আছে, তারা ভোকাবুলারি শেখার সাথে সাথে স্পেলিং ভালো করে দেখে নেবেন, যেন স্পেলিংয়ের মধ্যে কোনো ঝামেলা না থাকে। এরপরে এই 200টা ভোকাবুলারি আছে, ভালো করে শিখবেন। যদি আমার সাথে কানেক্টেড থাকেন তাহলে অবশ্যই আমি আপনাকে আস্ক করব শেখা হয়েছে কিনা। তারপরে রেগুলার ভার্ব 10টা থাকবে প্রত্যেকটা লেসনের মধ্যে, ইরেগুলার ভার্ব 10টা থাকবে প্রত্যেকটা লেসনের মধ্যে। মোট কথা 17টা লেসন মিলে যেন আমাদের কয়েকশো ভার্ব শেখা হয়ে যায়, একদম বেসিক লেভেল। তারপরে আপনি নিজে নিজে পড়তে পড়তে, শুনতে শুনতে, বলতে বলতে অনেকগুলো হয়ে যাবে। বাট প্রাথমিক অবস্থায় এই 2-300 ভোকাবুলারি রেগুলার ভার্ব এবং ইরেগুলার ভার্ব শিখতে হবে। এখানে প্রথম আছে 10টা। আস্ক মানে জিজ্ঞাসা করা, আস্কড আস্কড। ডাক দেওয়া বা ফোন করা, কল কলড। আমি সবগুলো বলে দিচ্ছি না, এমনিতে অনেক সময় চলে যাচ্ছে। ইরেগুলার ভার্ব অনেকটা মুখস্থ করে ফেলতে হয়, কেমন? কারণ হচ্ছে ইরেগুলার ভার্বের মধ্যে দেখেন V1 একরকম, V2 একরকম, V3 আরেক রকম থাকে। কিন্তু ইরেগুলার ভার্বের মধ্যে হয় কি, V1 একরকম, তারপরে এর সাথে জাস্ট ডি বা ইডি যোগ করলে V2 আর V3 হয়ে যায়। কিন্তু ইরেগুলার ভার্ব এরকম না। যেমন দেখেন এখানে বাই মানে ক্রয় করা, কিন্তু এর V2 দেখেন কোথায়, বট। এরপরে বিল্ড ব্রিং ব্রট, ব্রেক ব্রোকেন। এই তিন রকম বা ভিন্ন ভিন্ন রকম। তাই ইরেগুলার ভার্বকে মুখস্থর মতো করে শিখতে হবে। আর আইএলটিএস এর স্টুডেন্ট হলে অবশ্যই এগুলো স্পেলিং সহ শিখতে হবে। তারপরের যে কাজ, এটা হচ্ছে প্রেজেন্টেশন। অ্যাবাউট ইউর সেলফ, টপিক কি, অ্যাবাউট ইউর সেলফ। এগুলাকে হাতছাড়া করা যাবে না, অবহেলা করা যাবে না, খুবই গুরুত্বপূর্ণ। আপনি যেই প্র্যাকটিস করলেন, শিখলেন, সবগুলো শেষের আউটপুটটা কোথায় জানেন? প্রেজেন্টেশনের মধ্যে। 17টা লেসনের 17টা প্রেজেন্টেশন মাস্ট তৈরি করতে হবে। প্রেজেন্টেশন আমি বলি, আমার আরেকটা প্লেলিস্ট আছে, প্লেলিস্টটা হচ্ছে ইংলিশ ফাউন্ডেশন লেভেল 1। ওইখানে প্রথম লেসনের যে ভিডিওটা আছে এর কমেন্ট সেকশনের মধ্যে PDF দেওয়া আছে, এখানে ডাউনলোড করবেন। ওইটার শেষের দিকে দেখবেন যে প্রেজেন্টেশন টপিক হচ্ছে অ্যাবাউট ইউর সেলফ। ওইখানে কোয়েশ্চেন করা এবং আনসারও দেওয়া আছে, সাথে প্রেজেন্টেশন এর শুরু করা শেষ করার সিস্টেমটা দেওয়া আছে এবং একটা সিম্পল প্রেজেন্টেশন দেওয়া আছে। ওইটা দেখে অবশ্যই প্র্যাকটিস করার পর 2 থেকে 3 মিনিটের একটা ভিডিও রেকর্ড করবেন এবং এই ভিডিওটা আমাকে সেন্ড করবেন। এভাবে 17টা লেসনের 17টা প্রেজেন্টেশন বানিয়ে দেখেন, অবশ্যই অনেক কাজে আসবে, অনেক উপকার আসবে, বিশ্বাস করেন। আর এই একটা টপিকের উপর পার্ট 3 এর মধ্যে রিয়েল লাইফ স্পিকিং টপিক আর প্রেজেন্টেশন টপিক অ্যাবাউট ইউর সেলফ, এই দুটোটা টপিক নিয়ে অবশ্যই আপনার স্পিকিং পার্টনারের সাথে স্পিকিং করবেন, প্র্যাকটিস করবেন, দুজন প্রশ্ন করবেন, উত্তর দিবেন। ওই যে ইংলিশ ফাউন্ডেশন লেভেল 1 এর যে পিডিএফটা আছে, লেসন 1 এর পিডিএফটার মধ্যে অ্যাবাউট ইউর সেলফ নিয়ে 7টা কোয়েশ্চেন্স আছে, 7টা আনসারও দেওয়া আছে, সাথে প্রেজেন্টেশনও দেওয়া আছে। এটাকে ডাউনলোড করে নিজে নিজে প্র্যাকটিস করবেন এবং ভিডিও রেকর্ড করবেন। এরপরে ওই যে প্রথমে বলেছিলাম টাং টুইস্টার প্র্যাকটিস করতে, কোনো একটা সময় করে, বা আমি বলবো প্রেজেন্টেশনের প্র্যাকটিস শুরু করার পূর্বে 10 মিনিটস টাং টুইস্টার প্র্যাকটিস করবেন। যেমন 1 নম্বর হচ্ছে she sells by the seashore, she sells by the seashore, she sells by the seashore। পাখি পাকা পেঁপে খায়, পাখি পাকা পেঁপে খায়, পাখি পাকা পেঁপে খায়। এই দুটোটা করবেন 5 মিনিটস এবং তার পূর্বে 5 মিনিটস মুখের ব্যায়াম করবেন, জিহ্বার ব্যায়াম, ঠোঁটের ব্যায়াম। প্রয়োজনে ইউটিউব থেকে মুখের জড়তা দূর করার ব্যায়াম দেখে নেবেন। ওকে, সর্বশেষ অবশ্যই কমেন্ট সেকশনের মধ্যে আমাকে জানিয়ে দিবেন আপনি কি আজকে ক্লাসটা বুঝতে পেরেছেন কি বুঝতে পারেন নাই। If you have any questions, suggestions or complaints, feel free to contact with me. যদি কোনো প্রবলেম থাকে, কোনো সমস্যা থাকে, কোনো সাজেশন থাকে, কোনো কমপ্লেন থাকে, অবশ্যই আমার এই হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবেন। থ্যাংক ইউ সো মাচ। আমার সাথে থাকুন, আল্লাহ তাআলার উপর বিশ্বাস রাখুন, ভরসা রাখুন,
ইনশাআল্লাহ যেদিন এই 17টা লেসন কমপ্লিট করবেন এবং আমাকে 17টা লেসনের এক্সাম দিয়ে টেস্ট দিয়ে 90 মার্কসের গ্যারান্টি দিবেন, ওই দিন আমি আপনাকে ইংলিশ স্পিকার বানানোর 100% গ্যারান্টি দেব। ওকে, থ্যাংক ইউ সো মাচ। ভিডিওটাকে শেয়ার করে দিবেন, বন্ধু বান্ধবের সাথে শেয়ার করবেন, যারা ইংরেজি ভাষা শিখতে চায় তাদেরকে সাজেস্ট করতে পারেন। আর পিডিএফটা আমি কমেন্ট সেকশনে দিয়ে দিব। ওকে, বাই বাই, টাটা, দেখা হবে নেক্সট লেসনের মধ্যে।